কেন্দ্র সরকারের পক্ষ থেকে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পানিশালা এলাকায় একটি এইমস হাসপাতাল খোলা হবে, অথচ সেই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি যেন বুড়ো আঙুল দেখিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এমনটাই স্থানীয়দের অভিযোগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিশালা এলাকায়। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ক্যামেরায় আনন্দের সঙ্গে আমি নিবেদিতা। এই মুহূর্তে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবো, তাদের কি দাবি, কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে বারংবার বঞ্চনা করা হচ্ছে সেই দাবিগুলো কি রয়েছে পুরোটাই জানবো, তাদের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি। দাদা, কি মনে হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এলাকায় এইমস হাসপাতালের কথা বলা হয়েছে, কি মনে হচ্ছে এইমস হাসপাতাল কি দরকার নেই এলাকায়? প্রচুর দরকার আছে। উত্তরবঙ্গে একটাও এইমসের কাছে বড় কোনো হাসপাতাল নেই, বড় কোনো ট্রিটমেন্ট যদি লোক অসুবিধায় পড়ে বড় ট্রিটমেন্টের জায়গা নেই। আমরা দুইবার এখান থেকে বিজেপি ক্যান্ডিডেটকে কার্তিক পাল, এর আগে দেবশ্রী রয় চৌধুরী ছিলেন, দুইবার আমরা এখান থেকে এখানকার মানুষ জিতিয়েছিল, কিন্তু আমরা বারবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ওই প্রতিশ্রুতি কোনোদিন পূরণ হয়নি। যেমনটা স্থানীয়রা বলছে, প্রতিশ্রুতি বারংবার দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। কার্তিক পালের কথা বলা হচ্ছে, এই এলাকার সাংসদ, তিনি বলেছিলেন যে এলাকায় সাধারণ মানুষের উন্নয়নের নিরিখে একাধিক উন্নয়নমূলক কাজ করবেন, কিন্তু নির্বাচন যখনই আসে সেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হলেও নির্বাচন পেরিয়ে গেলে সাধারণ মানুষকে বুড়ো আঙুল দেখানো হয়, এমনটাই তাদের অভিযোগ। কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে এলাকায় একটি যদি হাসপাতাল হয় কতটা সুবিধে হবে? অনেক সুবিধা হবে এবং মানুষের অনেক সুবিধা, বা হাসপাতাল হলে একটা বাইরে যেতে হবে না কাউকে, সবাইকে নিজের রাজ্যে চিকিৎসা হবে, ভালো হতে হলে একটু। একেবারে আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গের কথা বলছি। উত্তরবঙ্গে একটিও কেন্দ্রীয় হাসপাতাল নেই। সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গ যে হাসপাতাল রয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানেই কিন্তু যেতে হচ্ছে প্রত্যেককে, এবং সেখানেও পর্যাপ্ত পরিমাণ সবসময় কিন্তু থাকে না চিকিৎসা ব্যবস্থা। এরপরেই কিন্তু দক্ষিণবঙ্গ কিংবা রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে। সেই তো এলাকায় উত্তরবঙ্গের মধ্যে যদি একটি বড় হাসপাতাল হয়, এইমস হাসপাতালের মতো যদি হাসপাতাল হয়, তাহলে যথেষ্টই সুবিধা হবে সাধারণ মানুষকে। সেই বিষয়ে আরেকটু আমরা কথা বলবো। দাদা, এলাকায় যদি একটা বড় হাসপাতাল হয় তাহলে কি মানুষকে তো আর বাইরে অন্য রাজ্যে যেতে হবে না? চেন্নাই, ব্যাঙ্গালোর আমরা সবসময় দেখি যাতায়াত করে। এলাকায় আপনারা চাইছেন একটি হাসপাতাল? হ্যাঁ, অবশ্যই চাই। আমাদের এখানটায় এইমস হলে সুবিধা হবে সবারই। এখানকার সাধারণ লোকের, গরিব লোকের যে লোক আছে, এর আগেও প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো কাজ হয় নাই। আমরা চাইবো যেন হয়। কি মনে হচ্ছে সাধারণ মানুষ তো এলাকায় তো প্রত্যেকে গরিব দুস্থ মানুষরা রয়েছে, যাদেরকে বাইরে ব্যাঙ্গালোর, চেন্নাই যেতে হচ্ছে, এত টাকা তাদের খরচ হচ্ছে, কি মনে হচ্ছে এলাকায় যদি একটি কেন্দ্রীয় হাসপাতাল হয় কতটা উন্নয়ন হবে এলাকায়? প্রচুর। এখানে বিনা চিকিৎসায় অনেক লোক মারা যাচ্ছে। আমরা বারবার এই এলাকার লোক এই দাবি দিয়েছিল, তৎকালীন অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা বারবার এখানকার লোক আন্দোলনও করেছিলাম করার জন্য। আমরা 84টা লোককে 10 টাকা স্ট্যাম্পে সই করে আমরা দিয়েছিলাম যে আমরা জমি দেব, কিন্তু তারপরেও এটা হলো না। আমরা কিন্তু কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। হাসপাতাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হাসপাতাল, সেই হাসপাতালের কথা কিন্তু বলা হচ্ছে। উত্তরবঙ্গবাসী, উত্তরবঙ্গে অনেকেই কিন্তু রয়েছে যারা গরিব দুস্থ থাকছেন, তাদের বারংবার কিন্তু কোনো চিকিৎসার ক্ষেত্রে দক্ষিণবঙ্গ যেতে হয়, কিংবা দক্ষিণবঙ্গের বাইরে ভিন রাজ্যে কিন্তু যেতে হচ্ছে চিকিৎসার ব্যবস্থার জন্য। অথচ উত্তরবঙ্গের মতো এমন একটি জায়গা, একটি উন্নয়নমূলক জায়গা, যেখানে চারিদিকে একাধিক কিন্তু দেশ রয়েছে। একদিকে রয়েছে নেপাল, একদিকে রয়েছে বাংলাদেশ, অপরদিকে একাধিক রাজ্যগুলিও রয়েছে, ভুটান রয়েছে, সেগুলোর সাথে বর্ডার শেয়ার করে উত্তরবঙ্গের মতো একটি জায়গা। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা এখনও যেন কোথাও না কোথাও পিছিয়ে রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এমনটাই কথা বলবো। দাদা, মনে হচ্ছে এদিকে তো চারিদিকে বিভিন্ন দেশ, রাজ্য রয়েছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা এখনও এতটা কেন পিছিয়ে রয়েছে, কি মনে হয়? কেন্দ্র সরকার তো ভোট নেওয়ার সময় ভোট নিয়ে চলে যায়। এর আগেও ছিল এই এমপি বিজেপির দেবশ্রী, বলে গেছেন আমি হসপিটাল করবো, সেটা করবো, জমি টমি সব রেডি হয়ে গেছিলো দেওয়ার জন্য। ভোট নেওয়ার সময় ভোট নিয়ে তারপর চেহারা আর দেখাই যায় না। তারপরে এবার আবার হলো কার্তিক পাল, ভোট নেওয়ার সময় ভোট নিয়ে যায়, বড় বড় কাজ, এটা করবো হসপিটাল, এইমস হসপিটাল করে আমাদেরকে ভোট দেন, জিতা দেন বিজেপি, কথা দেয় কিন্তু কাজ করে না। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলে প্রত্যেকটা কাজ একদম অক্ষরে অক্ষরে পালন করে, একদম যা বলে সেটাই করি মানুষকে। মানুষের এখন এমন উন্নতি হয়েছে, মানুষকে জন মজুরি পাওয়া যায় না। এখন টাকা, এখন রেশন ফ্রি পাচ্ছে, কৃষক বন্ধু পাচ্ছে, বেকার ভাতা পাচ্ছে, চতুর্দিকে টাকা পাচ্ছে মানুষ। এখন মানুষকে মানে যখন খুঁজেই পাওয়া যায় না। এখন মানুষের অভাব দূর হয়ে গেছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী যা সাহায্য করছে, চিকিৎসার অভাবে লোক মারা যাচ্ছে, একটা বড় হসপিটাল, এইমস হসপিটাল বিশেষ প্রয়োজন, কিন্তু কই হচ্ছে না। মানুষ টাকার অভাবে যেতে পারছে না দূরে, তাই মানুষ মারা যাচ্ছে। কিন্তু খুবই দরকার, খুবই নেসেসারি একদম আমাদের এখানটা এই এরিয়ায়। একই প্রশ্ন করবো, এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি হাসপাতাল দরকার? অবশ্যই একদম দরকার, কারণ আমাদের এখানে অনেক প্রবলেম হচ্ছে। আমাদের মতো আরও যারা ব্যাচেলার আছে, যারা নর্মাল আছে, যারা তাদের তো অসুবিধা হচ্ছে, কারণ বাইরে যেতে হচ্ছে, ব্যাঙ্গালোর, দিল্লি হোক, কোথাও হোক।
কিন্তু আমাদের এখানে যদি হয় তাহলে খুব একটা ভালো হবে। আমরা চাচ্ছি যে আমাদের এখানে একটা এমসের এর আগেও দাদারা বললো এর আগেও 2বার করে লিখিত করে জমা দেওয়া হয়েছে, তো কোনো অ্যাকশন নেই এখনও। তো আমরা চাই যে এখানে একটা আমাদের খুব ভালো মানে ভালোভাবে সুস্থভাবে যেন চিকিৎসা হয়, একটা এমসের দরকার আমাদের এখানে। আমরা এটাই চাই যে একটা এমস এখানটা যেন হয় তাহলে খুব ভালো হয় আমাদের মধ্যে। যেমনটা আমরা দেখাচ্ছি আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি, সাধারণ মানুষের নানান সমস্যা সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছি। পাশাপাশি শুধুমাত্র যে হাসপাতাল দরকার দাবি রয়েছে সেটা কিন্তু নয়, একটি বিশ্ববিদ্যালয় দরকার, অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যাবে। এরকম কোনো বড় বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তরবঙ্গে নেই, অথচ উত্তরবঙ্গ আবারও যেমনটা বলছি চারিদিকে একাধিক দেশ একাধিক রাজ্যের সাথে কিন্তু বর্ডার শেয়ার করে। প্রচুর লোক প্রতিনিয়ত উত্তরবঙ্গে যাতায়াত করে, প্রচুর পরীক্ষার্থী শিক্ষার্থী প্রত্যেকে কিন্তু যাতায়াত করে, অথচ এলাকায় কিন্তু কোনো একটি বড় বিশ্ববিদ্যালয় নেই, বিশেষ করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তাই উত্তরবঙ্গেও যাতে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হয় এমনটাই কিন্তু সাধারণ মানুষের দাবি। আমরা এই বিষয়েই কথা বলবো। দাদা, এই এলাকায় একটি বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি যদি থাকে কেন্দ্রীয় সরকারের দ্বারা কতটা সুবিধা হবে? অবশ্যই এই এলাকায় যদি একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়, বারবার আমরা এক কথা বলছি যে বারবার আমরা বিজেপি সরকার এখানকে দুবার এখানে এমপি জিতে গেছে, কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে এরা, বারবার বলছে যে আমরা এমসের কাছে হাসপাতাল করব, ইউনিভার্সিটি করব, কিন্তু কোনোদিনও পূরণ হচ্ছে না। এখানে যদি একটা ইউনিভার্সিটি হয় তাহলে আমাদের এলাকার যে দুস্থ পরিবারের ছেলেরা বড় আশা নিয়ে পড়াশোনা করছে কিন্তু বাইরে অর্থের অভাবে যেতে পারছে না, আমাদের এলাকায় যদি একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে আরও সুবিধা হবে। আমাদের তো একটা ইউনিভার্সিটি আছে যেটা রায়গঞ্জে, তারপরে একটা যদি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় আমাদের উত্তরবঙ্গে তাহলে এটা ভালো হয়। আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলছি, যখনই কোনো একটি হাসপাতাল খোলা হবে কিংবা কোনো একটি বড় বিশ্ববিদ্যালয় খোলা হবে সেটিকে কেন্দ্র করে কিন্তু আর্থিক উন্নয়ন হবে, পাশাপাশি চাকরি পাওয়ারও কিন্তু একটি বিষয় রয়েছে। একটু যদি বিশ্ববিদ্যালয় খোলা যায় তাহলে সেখানে প্রচুর লোক নিয়োগ করা হবে এবং সেই বিশ্ববিদ্যালয় ঘিরে চারপাশে যখন ছোট ছোট দোকান তৈরি হবে এমপ্লয়মেন্ট কিন্তু জেনারেট হবে, সাধারণ ছেলেমেয়েরা কাজ পাবে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয় কোনো মতেই খোলা হচ্ছে না, সেই হাসপাতাল কোনো মতেই খোলা হচ্ছে না, ফলে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের বিভিন্ন রাজ্যে অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে এবং সেখানেই আমরা দেখেছি বাংলা কথা বলায় তাদেরকে হেনস্থা করা হয়েছিল। সেই বিষয়গুলো কিন্তু উঠে আসে, আমরা কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে এলাকায় যদি ইন্ডাস্ট্রি হয়, এলাকায় যদি বিশ্ববিদ্যালয় হয়, তারপরে হাসপাতাল হয়, চাকরি তো লোক পাবে, বাইরে গিয়ে তো কাজ করতে হবে না, কি মনে হচ্ছে? আমাদের সব থেকে আগে এমসটার দরকার। আমরা তো সেই রকম আমরা গরিব মানুষ, আমরা আজকে টাকার অভাবে ব্যাঙ্গালোর যেতে পারছি না, অনেক লোক টাকার অভাবে মারা যাচ্ছে। তো সেই কারণে এখানে যদি আমাদের এমসটা হয়ে যায় আমরা কম টাকা দিয়ে এখানে চিকিৎসা করতে পারবো, বাইরের লোকও আমাদের বাইরেও যেতে হবে না, আমরা এখানে চিকিৎসাটা করতে পারবো। এমসটা আমাদের খুবই প্রয়োজন। কি মনে হচ্ছে এমস যদি হয় তাহলে আশেপাশে তো ছোটো ছোটো অনেক দোকান হবে, সেক্ষেত্রে তো মানুষ কাজেরও একটা পাবে, অর্থ উপার্জন করতে পারবে, কি মনে হচ্ছে? একদম বেকারত্বের হার অনেক কমবে। আমরা মানে যারা টোটো চালাচ্ছে তারা টোটো চালাতে হবে না, দোকানপাট করে খেতে পারবে, অনেক কিছুই হবে। আমাদের এমসটা আগে দরকার। একই প্রশ্ন রাখবো আপনার কাছে, এমস যদি হাসপাতাল খোলা যায় কিংবা বড় কোনো ইউনিভার্সিটি যদি খোলা যায় মানুষ কি কাজ পাবে, কি মনে হচ্ছে? এটা তো 100বার সাধারণ মানুষ কাজ পাবে, কিন্তু এই যে বিজেপি সরকার এরা তো মানে প্রতিশ্রুতি দিয়ে চলছে, শুধু বারবার প্রতিশ্রুতি দিচ্ছে। এর আগে আমাদের যে সাংসদ ছিল দেবশ্রী চৌধুরী, তারপরে আবার নতুন আমাদের এমপি হয়েছে কার্তিক পাল, উনিও বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছেন যে উত্তরবঙ্গে একটা এমস হবে, কিন্তু কই, ওরা তো ভাতাবাজ বিজেপি, এরা তো মানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে, বারবার ভুল বোঝাচ্ছে যে এমস করে দেবো, কই এমস করছে, কিছুই হচ্ছে না। তো উত্তরবঙ্গে আমাদের একটা কোনো উন্নয়ন নেই, আর এখানে যদি এমস যদি হয়ে যায় তাহলে তো সাধারণ মানুষের খুবই উপকৃত হব আমরা। কারণ যে আজকে আমাদের টাকার অভাবে আমরা বাইরে যেতে পারছি না চিকিৎসার জন্য, আমাদেরকে ভালো ট্রিটমেন্ট নিতে গেলে বাইরে যেতে হচ্ছে, ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, চেন্নাই যেতে হচ্ছে, হায়দ্রাবাদে যেতে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো ওরকম তো কারো এখানে মানে পয়সা টয়সা নাই, আমরা তো গ্রাম বাংলার মানুষ, আমরা কি করে অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো? তো আমরা চাচ্ছি আমাদের এই উত্তরবঙ্গে একটা ভালো একটা এমস হোক, হলে ভালো হবে। আর এই বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা কিন্তু দেখি অনেক সময় বিভিন্ন সময় উঠে আসে, যখনই ব্যাঙ্গালোর, চেন্নাই কিংবা কোনো দক্ষিণ ভারতের যেসব রাজ্যগুলি রয়েছে যখনই যায় তখনই কিন্তু দেখা যায় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসেন চিকিৎসা করাতে। সেই তো পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যার পাশেই কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে, অথচ সেখানে পশ্চিমবঙ্গে না আসে অন্য রাজ্যে গিয়ে কিন্তু তারা চিকিৎসা করাচ্ছে। সেই তো পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে যদি এমন একটি বড় হাসপাতাল খোলা যায় তাহলে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর লোক আসবেন এখানে হাসপাতালে চিকিৎসা করাতে। সেই তো এলাকার কিন্তু একটি
একটি ডেভেলপমেন্ট হবে, একদিকে যেমন ট্যুরিস্ট স্পট হবে, অপরদিকে কিন্তু স্বাস্থ্য পরিষেবা যদি আরও ভালো হয় তাহলে কিন্তু রোজগার বাড়বে, আর্থিক দিক থেকে এলাকা আরও উন্নয়ন হতে পারে, এমনটা কিন্তু স্থানীয়দের মতামত। আমরা এই বিষয়ে আরও জানার চেষ্টা করব, কথা বলবো। দাদা, পাশেই বাংলাদেশ রয়েছে, আমরা দেখি বাংলাদেশ থেকে প্রচুর লোক দক্ষিণবঙ্গের দিকে যায়, দক্ষিণ ভারতের দিকে যায়, ব্যাঙ্গালোর, চেন্নাই, এগুলোতে। বাংলাদেশ পাশেই রয়েছে, এখানে যদি এইমস হয় তাহলে তো সব প্রত্যেকে এখানে আসবে, এখানকার ডেভেলপ হবে, কি মনে হয়? আমাদের পাশে বাংলাদেশ হিলি বর্ডার, এখানে এদিকে বিহার, তারপরে আপনার নেপাল, আসাম, এগুলো আমাদের একদম কাছাকাছি জায়গা। এই জায়গায় হলে খুব একটা মিডিল পয়েন্ট জায়গা, যেটা বাইরের থেকেও লোক যাতায়াত করে চিকিৎসার সুবিধা নিতে পারবে। তো এই চিকিৎসা হলে এলাকার ডেভেলপ হবে কি মনে হচ্ছে? অবশ্যই ডেভেলপ হবে। বিজেপি তো বারবার বলছে যে বছরে 2 কোটি চাকরি দেবো, কিন্তু চাকরি তো হচ্ছে না। এই সব জিনিসগুলো যদি হতো তাহলে বেকারত্ব কমবে। বেকারত্বের কথা বলছি, আমরা পরিযায়ী শ্রমিকদের এবার কথা বলবো। পরিযায়ী শ্রমিকরা যখনই ভিন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছেন তখনই কিন্তু হেনস্থার শিকার করা হচ্ছে, অর্থাৎ বাংলা কথা বলায় তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় কিন্তু এমন ঘটনা উঠে এসছে, এর আগেও প্রচুর খবর কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে বাংলা কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছে। সেহেতু যদি পশ্চিমবঙ্গে বড় কোনো ইন্ডাস্ট্রি যদি হয়, পশ্চিমবঙ্গে যদি কাজের হয়, চাকরি যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু এই ঘটনাগুলো দেখা যাবে না, এমনটাই কিন্তু সম্ভাবনা করা যায়। বিষয়ে কথা বলবো। দাদা, বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দেওয়া হচ্ছিল, কয়েকদিন আগে প্রচুর কিন্তু এমন ঘটনা উঠে আসছিল, কি মনে হচ্ছে এই বিষয়গুলি কিভাবে দেখছেন? বাংলা ভাষা বলতে গেলে, বাংলা ভাষা যদি বলে বাংলাদেশি মনে হয় তাহলে এটা তো ওদের ব্যর্থতা। কারণ বাংলা ভাষা বললেই কি যে ওরা বাংলাদেশি, এটা কেন্দ্র সরকারের ভুল ধারণা। আমরা বাঙালি, বাংলা ভাষা কথা বলবই। তো এখন ওরা যদি ওইভাবে মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর যদি জুলুমবাজি করে, তাহলে তার কিছু বলার থাকে না, মাগে ভাড়ায় দেয়। একই প্রশ্ন রাখবো, বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দেওয়া হচ্ছিল, কি মনে হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টি? বাংলা কথা বললে বাংলাদেশি সেটা না, বাংলা কথা আমরা বাংলা বলবই, আমরা বাঙালি বাংলা কথা বলবো, এটাই। বেশ, আমরা পরিযায়ী শ্রমিকদের কথা বলছি। পরিযায়ী শ্রমিকরা বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দেওয়া হচ্ছিল, পাশাপাশি তাদের বাংলাদেশও পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এমনও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ইটাহার থেকে প্রায় 300 জন পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে, এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সহ মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কিন্তু এমন ঘটনা উঠে এসেছিল, যেখানে পরিযায়ী শ্রমিকরা যখনই ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছিলেন, বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চলগুলিতে যখনই তারা কাজ করতে যাচ্ছিলেন, বাংলা কথা যখন বলছিলেন, বিভিন্ন বিষয় আদান প্রদান করছিলেন, তখনই কিন্তু তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এবং এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিষয় নিয়ে সরব হয়েছিলেন এবং বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন একেবারে বীরভূমের বুক থেকে। তারপরেই কিন্তু ধীরে ধীরে বিষয়টি একেবারে এই মুহূর্তে যথেষ্ট স্থিতিশীল হয়েছে। তবে বিভিন্ন সময় কিন্তু আবারও দেখা যাচ্ছে বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আমরা আবারও ওই বিষয়ে কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে, বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দেওয়া হচ্ছিল, বিজেপি শাসিত অঞ্চলগুলিতে এমন বারবার অভিযোগ উঠে আসছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, আমরা পশ্চিমবাংলায় বসবাস করতেছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলবোই। আর এখানে যে কেন্দ্রে যে অপদার্থ এই বিজেপি সরকার বসে রয়েছেন, এর পশ্চিমবাংলার মানুষ যখন আমরা বাইরে কাজ করতে যাচ্ছি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সেখানে যেখানে বিজেপি শাসিত অঞ্চলগুলো রয়েছে, কেন্দ্র শাসিত অঞ্চল, সেখানে আমাদের সাধারণ মানুষকে এখানে মানে পশ্চিমবাংলার মানুষকে ওখানে হ্যারাসমেন্ট করাচ্ছে, ওখান থেকে মারে পিটিয়ে একদম গলায় ধাক্কা দিয়ে তারপরে আবার বাংলাদেশে কিছু কিছু মানুষকে নিয়ে যায় গেটের বাইরে, ওখানে বর্ডার ক্রস করে ওদেরকে ভাগিয়ে দিচ্ছে, বলছে যে তোমরা বাংলাদেশে, তোমরা এখান থেকে সরো, এখান থেকে ভাগে যাও। তো আমরা তো এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা বাংলার মানুষ, আমরা যে কোনো জায়গায় আমরা যদি কর্মের জন্য আমরা যদি বাইরে যদি যাই, তাহলে সেখানে তো আমরা বাংলা মানুষ একসাথে থাকলে আমরা তো বাংলা ভাষায় কথা বলবোই। সেই বাংলা ভাষায় কথা বলতে গেলে ওরা আমাদের উপরে, ওখানে বিজেপি শাসিত যেগুলোতে রাজ্য রয়েছে, ওই বিজেপি সরকার আমাদের উপরে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে আমাদেরকে মারে পিটে একদম ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে ভাগিয়ে দিচ্ছে। অনেক লোককে, সাধারণ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কিছু কিছু, আর কিছু কিছু মানুষকে এরকম অত্যাচার করছে যার উপরে আর বলার নেই। যেহেতু আমার নিজের খুদ পরিবার ওখানে দিল্লিতে ছিল, হরিয়ানাতে, ওখানকার পুলিশ যা অত্যাচার করছে, ওই অত্যাচারের ভয়ে আমার দাদা একটা, আমার বৌদি, ওরা তখন ওখানকার ভয়ে তখন আমাদের পশ্চিমবাংলা আবার মুখ্যমন্ত্রী মাননীয়ার নির্দেশে তারপরে আবার ফিরে আসছিল। বেশ, আমরা কথা বলবো আরও সাধারণ মানুষের সঙ্গে। দাদা, কি মনে হচ্ছে, এই যে কথাগুলো শুনে কি কোথাও না কোথাও ভয় লাগে যে বাইরের রাজ্যে যদি আপনারা যান একইভাবে যদি হেনস্থা করা হয় বাংলা কথা বলায়? বাংলা দেখেন, আমরা তো বাঙালি, তো আমরা বাংলা বলবোই, আমাদের ভাষা এটা। এখন ওরা যদি খারাপ ব্যবহার করে ওরা করতে পারে, আমরা কী করবো? এই জিবি সরকার যা করতে চায় বিশাল ভুল করতেছে।
আপনারা কি কোথাও না কোথাও ভয় পাচ্ছেন? এরপরে যদি কোনোদিন বাংলার বাইরে যান, অন্য কোনো রাজ্যে যান, ভয় লাগবে কি? অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। আমরা বেকার বসে আছি দেখে, যেতে পারতেছি না, দিল্লি বোম্বাই যেতে পারতেছি না। গেলে তো মার খাইতে হবে, তাহলে কীভাবে যাবো, এটা হচ্ছে বিষয়। বেশ, একই প্রশ্ন রাখবো দাদা, জানতে চাইবো কি মনে হচ্ছে, ভয় লাগছে কোথাও না কোথাও? বাংলা কথা বলায়, বাইরের রাজ্যে যদি যান বাংলা কথা বলায়, কোথাও ভয় লাগবে? ভয় তো অবশ্যই, যা অত্যাচার হচ্ছে এখন বিজেপি শাসিত জায়গায়, তো বাইরে যেতে ভয় লাগছে। বাসে ট্রেনে প্রায় তো দেখতে পাচ্ছি। বেশ, আমরা কথা বলছি পরিযায়ী শ্রমিকরা যখনই বাংলা কথা বলছেন তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বারবার কিন্তু বিষয়ে প্রশ্ন উঠছে যে নির্বাচনের ঠিক আগে, সামনের বছর নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন 2026-এ, তার আগে এভাবে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া কিন্তু সাধারণ মানুষের মনে এক ভয়ের সৃষ্টি করেছে। অপরদিকে রাজনৈতিকভাবেও কিন্তু বিষয়টি দেখা হচ্ছে, এদিকে শুধুমাত্র রাজনীতি করা হচ্ছে সেই বিষয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহল ইতিমধ্যেই কিন্তু তোলপাড় রয়েছে এই বিষয়গুলি নিয়ে। আমরা কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে নির্বাচনের আগে অর্থাৎ ইলেকশনের আগে যে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কোনো রাজনীতি হচ্ছে কি এখানে? হ্যাঁ, অবশ্যই রাজনীতি হচ্ছে, দাঙ্গা লাগানোর জন্য। দাঙ্গা লাগালে, এদিকে দাঙ্গা লাগালে ওরা ওদিকে ওদের অন্য রাজ্যে ভোট হবে, তাতে ভোটে ওরা যেন চুরি করতে পারে, তাই ওরা করতে পারে। এটা বিজেপির চাল একমাত্র, বোঝা যাচ্ছে। একই প্রশ্ন রাখবো, কি মনে হচ্ছে রাজনীতি করার জন্য কি এই বিষয়গুলো করা হয়? হ্যাঁ, রাজনীতি তো একদমই, সব কিছু তো রাজনীতি চলছে। ওরা বলছে যে বাংলায় কথা বলতে হবে, আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, তো আমরা বাংলায় কথা বলবো না, তো হিন্দি থেকে কথা বলবো? আমরা তো বাঙালি, আমরা বাংলায় ছোটো থেকে আমরা বাংলা থেকে কথা বলছি, তো আমাদের মা বাবা আমাদের বাংলায় কথা শিখে আছে, তো আমরা কি এখন হিন্দি থেকে কথা বলবো এখানে? যা করছে সব বিজেপি করছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে, সব কিছু বিজেপির এগুলা চলছে। বেশ, বাংলা ভাষার পাশাপাশি কিন্তু আমরা এবার একটু অন্যদিকে যাব, অর্থাৎ SIR, যেভাবে ভোটার তালিকা সংশোধনীর কথা বলা হচ্ছে। আমরা দেখেছি বিহারে ভোটার তালিকা সংশোধনী হয়েছে, সেখানে কিন্তু প্রচুর রকমের নানান হট্টগোল কিন্তু সৃষ্টি হয়েছে। ঠিক একই রকম কিন্তু এবার বাংলায়ও আশঙ্কা করছে অনেকেই, কারণ বাংলাতে এবার SIR চালু করতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমরা জানি নির্বাচন কমিশন বলেছে দুর্গাপুজো পর হলেই, অর্থাৎ পুজোর মরশুম শেষ হলে পরেই কিন্তু এই যে SIR বাংলায় চালু করা হবে, নতুন করে ভোটার সংশোধনী তালিকা তৈরি করা হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়গুলি প্রথমে মানতে নারাজ হলেও পরে কিন্তু তিনি বলেছেন নিরপেক্ষভাবে বিষয়গুলি দেখতে হবে, পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, একসঙ্গে ভারতের প্রতিটি রাজ্যে কিন্তু এই SIR চালু করতে হবে, একসঙ্গে চালু করতে হবে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কি মতামত, তারা SIR কীভাবে দেখছেন আমরা জেনে নেব, কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে যে SIR চালু করার কথা বলা হচ্ছে? আমরা বিহারে দেখেছি প্রচুর ঝামেলা হয়েছে SIR নিয়ে, বাংলায় কি একই রকম দেখা যাবে, কি মনে হচ্ছে? এখন কেন্দ্র সরকার কিভাবে কি করতেছে, এখন দেখা যাক, সামনে আসুক, আমাদের SIR শুরু হোক, তারপর আমরা বুঝবো তো কিভাবে কি করতেছে। বেশ, একই প্রশ্নটা দাদা, কি মনে হচ্ছে SIR কিভাবে দেখছেন? এটা লিগালি হচ্ছে নাকি ইলিগালি হবে, কি মনে হচ্ছে, কতটা ভয় রয়েছে এই বিষয়ে? দেখেন, SIR হোক, এটা আমরা চাচ্ছি হোক, কিন্তু ব্যাপার হচ্ছে টাইমটা, SIR করার টাইমিংটা। আপনি বিহারে দেখুন, বিহারে একদম ভোটের সম্মুখে SIR লাগু করেছে। একটা মানুষের কাছে সমস্ত নথিপত্র হয়তো কারো হারিয়ে যেতে পারে, কিছু হয়ে যেতে পারে, ওকে তো একটা টাইম দিতে হবে। একদম ভোটের মুখে প্রায় অনেক লোকের ভোট কাটে দিয়ে, যারা বিরোধী দল টার্গেট করে লোকের ভোট কাটে, জাতি হিসাবে ভোট কাটে দিয়ে ভোট করে নিয়ে সরকারে আসার একটা প্রক্রিয়া, মানুষকে বিভ্রান্ত করে যে চলছে। তারপরে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট বলছে যে আধার কার্ড সংযুক্ত করার জন্য, কিন্তু নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলছে যে আমাদের কাজে হস্তক্ষেপ করবেন না, সুপ্রিম কোর্টের অর্ডারও মানছে না। তাহলে ভারতবর্ষের আইন এখন কোথায় যাচ্ছে? অঘোষিতভাবে এমার্জেন্সি লাগু করা হয়েছে ভারতবর্ষে, যেটা খুব ভয়াবহ আইনের একটা দিকে যাচ্ছে ভারতবর্ষ। এটা সব আপামর জনসাধারণকে সজাগ হতে হবে। বেশ, একই প্রশ্ন রাখবো, কি SIR-কে কীভাবে দেখছেন? এটা একদম ঠিক না। এটা মানুষকে যখনই ভোট আসে তখন মানুষকে বিভ্রান্ত করে, এটা মোদিজি, অমিত শাহজি, ওদের বড় বড় ওদের চাল, এগুলা ভোট নেওয়ার কায়দা, এগুলা খালি মানুষকে মানে হিন্দু মুসলমান এটা সেটা SIR ফেসার NRC এগুলো করে ভোট লুটার জন্য এরকম করছে এরা। ওদের টেকনিক এরকম করে যারা ভোটটা করবে, মানুষকে বিভ্রান্ত করে দিবে, তারপরে ওরা ভোটে জিতে যাবে। এই ধান্দা ওদের, করতে কিছু পারবে না মানুষ। এখন আমাদের বাঙালি মানুষ তো সবচেয়ে চালাক বেশি, যে বাংলা কথা ভাষা বলে, সবচেয়ে আমাদের সুইট ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষাটা। যেরকম আমাদের বাড়ি এখন যদি 20তলা বিল্ডিংয়ে ঘুমাই, আমরা শান্তি পাবো না। আমাদের যদি কুড়ে ঘোড়াটা থাকে, ওটা নিজের ঘরে আমি শান্তি পাবো। ওইরকম আমাদের ভাষাটা, আমাদের নিজের ভাষা যদি আমরা না বলি, যেখানটা যে বোম্বাই, দিল্লি, মাদ্রাজ, যে কোনো অন্য দেশেও যদি যাই, নিজের ভাষাটা না বলে আমরা শান্তি পাবো না। ওইরকম নিজের বিছানা, ওইরকম একই ব্যাপার। এরা এরকম চাল, এদের চাল, এটা ভোট নেওয়ার কায়দা।
একই প্রশ্ন রাখবো, কি মনে হচ্ছে ভোট নেওয়ার কায়দায় যে এসআইআর নির্বাচনের ঠিক আগে এসআইআর চালু করা হলো? ঠিক আছে, এসআইআর হোক, আমরাও তো অমান্য করছি না, এসআইআর হোক, আমরাও চাচ্ছি হোক, কিন্তু একটা তো নির্ধারিত একটা তো সময়ের দরকার কিনা। এখন দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় 2026-এ এটা একটা ভোট রয়েছে, এই ভোটটাকে মানে বামচাল করার জন্য বিজেপি যেটা একটা চক্রান্ত চালাচ্ছে যে এই ভোটের মানে কৌশলের মধ্যে মানে এরকম এসআইআর মানে ওই শর্ট টাইমের মধ্যে এসআইআর লাগু করে দিবে যেন সাধারণ মানুষ এখানে মানে হয়রানির শিকার হয় আর বিভ্রান্ত হয়ে পড়ে। তখন এটা একটা বলা যেতে পারে যে এটা ভোট লুটপার একটা বিজেপির একটা চক্রান্ত। আপনারা মেনে নেবেন এসআইআর বা আপনাদের কোনো সমস্যা নেই বিষয় নিয়ে? না 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 না, এটা এই মুহূর্তে আমরা মানতে পারবো না আর মানেও নেব না, কারণ যে সামনে ভোট রয়েছে, এই ভোটের মধ্যে কি করে এসআইআর হবে? সাধারণ মানুষ এখন কোথা থেকে এখন কাগজপত্র এখন জোগাড় করে আনতে পারবে? কারণ যে একটা কাগজ ধরে নাও, যে সাপোজ মনে করো একটা কাগজ এখন জোগাড় করতে গেলে তোমার কোর্টে যেতে হবে, এতে যেতে হবে, বিভিন্ন জায়গায় মানে দৌড়াতে হবে। আর এখন মানে ভোটার লিস্টে ধরে নাও যে কারো একটা নাম 2003-এর 2-এর ভোটার লিস্ট খুঁজতেছে, এখন 2-3-এর ভোটার লিস্ট খুঁজে বার করা মানে অনেক মানে বিশাল ব্যাপার এখন। আর এটা একটা চক্রান্ত যে ওই পশ্চিমবাংলায় ভোট রয়েছে 2026-এ, ওই ভোটকে ওরা লুট করার জন্য এটা একটা মানে চক্রান্ত চালাচ্ছে বিজেপি। বেশ, একই প্রশ্ন রাখবো দাদা আপনার কাছে, যে এই যে এসআইআর এর কথা বলা হচ্ছে, বিভিন্ন নথির কথা চাওয়া হচ্ছে, প্রত্যেক মানুষের কাছে তো সেই নথিগুলো নেই, অর্থাৎ জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যেগুলো বলা হচ্ছে, যারা দীর্ঘদিন আগে যাদের জন্ম হয়েছে, যারা বয়স্করা রয়েছে, তারা তো অনেক সময় বাড়িতেই তাদের অনেক সময় ডেলিভারি হয়ে যেত, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট তারা কি পাবে? তারা তাহলে কি বঞ্চিত হবে, কি মনে হচ্ছে? অবশ্যই বঞ্চিত হবে। আজকে দেখুন, বিশেষ করে মহিলারা যে বিবাহ সূত্রে তাদের পরিবার চেঞ্জ হয়, এক সময় বাবার নামে পরিচিত থাকে, তারপরে বিবাহ সূত্রে স্বামীর নামে পরিচয় হয়, তো ওই পুরনো বাবার সঙ্গে ওই কাগজটা ওকে নিয়ে আসতে গেলে মানে একটা ওই আর বাবার নামে থাকে না কোনো কাগজ। তো এই একটা যে মহিলারা বিশেষ করে এতে মানে সংকটে পড়ে, যেটা আমরা দেখতে পেলাম বিহারে আমাদের যে আত্মীয় স্বজন আছে, ওই আমাদের এখান থেকে যে বিবাহ সূত্রে যেই মেয়েগুলো আমাদের পড়েছে ওইদিকে, ওদের বিশেষ করে ওই কাগজগুলো এদিকে এখন বিভিন্ন পুরনো দিনের রেশন কার্ড খুঁজে পাচ্ছে না, যেখানে ওর বাবার নাম ছিল, যে ওই যে বাবার মেয়ে, এখন ওইগুলো সমস্যা বিশেষ করে মহিলারা পড়ছে। তারা এই বিজেপি সরকার চক্রান্ত করে বলছে নারী সুরক্ষা, এই বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু আজকে এরা বিভিন্ন দিক থেকে মহিলাদেরকেও এরা টার্গেট করছে যে কি করে মহিলাদের ভোট কাটানো যায়, মহিলাদের আবাজ যাতে মানে ভোটার প্রয়োগ যাতে না করতে পারে, এরকম একটা টার্গেট করে এরা মহিলার ভোট কাটার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে। মহিলা ভোটের কথা বলা হচ্ছে, মহিলা ভোটের কিন্তু অন্যতম হাতিয়ার বলা যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, এমনটা বিরোধীরা বারংবার বলেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই কিন্তু তৃণমূল সরকার ভোট কালেক্ট করছে, সংগ্রহ করছে, এমনটা কিন্তু বারবার বিরোধীরা বলছেন। অপরদিকে বিরোধীরা কি বলছেন? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবে, এমনটা বারবার বলা হয়েছে। তারা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, এমনটাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প অন্নপূর্ণা ভাণ্ডার কি হতে পারে, কি মনে হচ্ছে দাদা? বিজেপি তো বলছে লক্ষ্মীর ভাণ্ডার তারা মানবে না, চাকরি দাও, এইভাবে বিজেপি বারবার বলছে, কিন্তু তারাও তো বলছে লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। এটা বাজেট নাই তো। আজকে দেখেন স্বাস্থ্যসাথী কার্ড আমাদের পশ্চিমবঙ্গে আছে, ওরা বলছে কি একটা কেন্দ্র সরকার একটা কি স্বাস্থ্যসাথী কার্ডের মতো বানাইছে, কিন্তু বাজেটে টাকা ধরে না। আর আয়ুষ্মান একটা করেছে, আয়ুষ্মান কার্ড, কিন্তু ওতে বাজেটের টাকা নাই, চিকিৎসা করতে যাবেন টাকায় থাকে না। আর পশ্চিমবঙ্গে আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে কোনো হাসপাতালে যান, আপনার চিকিৎসা তৎক্ষণাৎ হয় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে, ওর জন্য পর্যাপ্ত টাকা মুখ্যমন্ত্রী ধরে রাখেন। তো এদের খালি শুধু ভাওতাবাজি বুদ্ধি দেয় লোককে। আজকে পশ্চিমবাংলায় যেভাবে বঞ্চিত করা হচ্ছে আর্থিকভাবে, এনআরজিএস থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে বাংলার আবাস থেকে শুরু করে পিএইচই ডিপার্টমেন্টের কাজের টাকা সব বন্ধ করে রেখেছে সেন্ট্রাল সরকার। আর এখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী গোটা বাংলায় মানুষকে বিভ্রান্ত, ধর্মের নামে বিভ্রান্ত করে বেড়াচ্ছে। ধর্ম নিয়ে সবাই, ধর্মটা আমাদের ব্যক্তিগত, আমরা কিভাবে কাকে মানব, কিন্তু পেট তো আমাদের মানবে না। আমরা আমাদের রোজগার চাই, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো নিয়ে রাজনীতি হোক। আজকে মানুষকে ধর্মে একে অপরে বিলিয়ে দিয়ে তারপরে একজন মায়ের তো কোল খালি হচ্ছে, এই যে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু করাচ্ছে, আখিরকারে একজন মায়ের কোল খালি হচ্ছে।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পানিশালা এলাকার সাধারণ মানুষদের সঙ্গে, বিভিন্ন বিষয় কিন্তু আমরা আলোচনা করলাম। একদিকে এসআইআর, একদিকে পরিযায়ী শ্রমিক, পাশাপাশি এলাকায় যাতে এইমস হাসপাতাল খোলা হোক এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যাতে খোলা হোক, পুরো বিষয়টি কিন্তু আমরা তুলে ধরলাম। এবার শেষ প্রশ্নের দিকে এগোবো। এলাকার উন্নয়নের নিরিখে তারা বিধায়ক সাহেবকে কত নাম্বার দেবেন, অর্থাৎ হেমতাবাদ এলাকার বিধায়ককে তারা কত নাম্বার দেবেন 10-এর মধ্যে, এটাই জানবো। দাদা, 10-এ কত নাম্বার দেবেন বিধায়ককে? 10-এ 10, কারণ উনি যেভাবে মানুষকে পরিষেবা দেয়, মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মিশে, রাস্তাঘাট আগেও হয়েছে, এখনও উনি করে যাচ্ছেন। সরকারের দেওয়া যতগুলো প্রকল্প সুস্থভাবে আমাদের মানুষ পাচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে যে উনি মিশেন, মানুষের দুঃখের কথা যে উনি শুনেন, এটাই বড় ব্যাপার। আজকের যুগে মানুষের দুঃখের কথাটা শোনার মতো লোক নাই। আজকে যাই দেখবেন উনি একটা চায়ের দোকানে বসে সারাদিন লোকের কথা শুনে। 10-এর মধ্যে কত দেবেন বিধায়ককে? 10-এর মধ্যে 10 দিব। একই প্রশ্ন, 10-এ কত? 10-এর মধ্যে 10, কারণ যে আমাদের বিধায়ক হলো মাটির মানুষ, এক কথায়। একই প্রশ্ন দাদা, 10-এর মধ্যে বিধায়ক সাহেবকে কত দেবেন উন্নয়নের ক্ষেত্রে? 10-এর মধ্যে তো আমার হিসাবে 20 দেওয়া উচিত। যে হিসাবে কাজ করছে উনি, হাফ প্যান্ট পরে মানুষের জন্য হাজার হাজার লোকের মানে পরিষেবা করে, থানা, বিডিও, ডিএম সাহেব সবসময় ফোন করে মানুষের কোনটা কোথাও কোনো স্বামী স্ত্রীর কোনো কোয়ারেল হলে ওটা মেটায়, সবসময় মানুষের এই কাজ করে। এনার মতো মানে তো কমই আছে, আমাদের যেগুলো যে কয়েকটা আছে এখানে আশেপাশে, সব কয়েকটা বিধায়ক খুবই ভালো। একই প্রশ্ন, 10-এর মধ্যে কত নাম্বার দেবেন? ভালোই কাজ করে। একই প্রশ্ন, 10 সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, এই পাশেও কথা বলবো। দাদা, 10-এর মধ্যে বিধায়ক সাহেবকে কত নাম্বার দেবেন? হ্যাঁ, 10-এ 10। একই প্রশ্ন, 10-এ 10। আপনি কত নাম্বার? 10-এ 10। 10-এ 10। আমরা কিন্তু পানিশালা এলাকায় এই মুহূর্তে রয়েছি। স্থানীয়দের একাধিক সমস্যা আপনাদের সামনে তুলে ধরলাম, পাশাপাশি তাদের যে দাবিগুলো রয়েছে, এইমস হাসপাতাল খুলতে হবে এবং একটি বিশ্ববিদ্যালয় খুলতে হবে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এবং বিভিন্ন বিষয় কিন্তু রাজনৈতিক বিষয়, স্থানীয়দের সমস্যা, প্রতিটি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। এরকমই সাধারণ মানুষের কি হালচাল সেই নিয়ে কিন্তু আসবো। প্রত্যেকে সুস্থ থাকুন, চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা হালচালে।